নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 7 স্পেশাল পার্টনার কুচিনা ওয়াটার পিউরিফায়ার জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স। আমরা হারি না, হারতে পারি না, এই মন্ত্র নিয়ে দিদিরা এগিয়ে চলেন এবং জীবন যুদ্ধে জয়ী হন। শুধু সংসার বা অফিস নয়, মাঠে ঘাটে বাজার হাটে সর্বত্র মাথা উঁচু করে হাসি মুখে জীবনের লড়াই চালিয়ে যায় যে নারী, তাদেরকে জানাই কুর্নিশ। এই মঞ্চে আজ আবার হাজির 4 নতুন দিদি। শুনবো তাদের জীবনের গল্প। ডেকে নেব আজকের 4 জন দিদিকে। ডক্টর অগ্নিমিতা গিরি সরকার। আমি আসছি নাকতলা থেকে। আমি পেশায় একজন শিশু রোগ বিশেষজ্ঞ, আর কিন্তু আমার নেশা হলো ক্যান্সার সার্ভাইভারদের সঙ্গে কাজ করা। তারপরে সঞ্চয়িতা যাদব। নমস্কার দিদি, আমি দমদম থেকে এসেছি। আমাকে দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি সাধারণ 4টে মেয়েদের মতন না, আমি অনেক বাধা অতিক্রম করে এই জায়গায় এসেছি। আমি সেই গল্পই করব আপনার সাথে। তোমার কথা শুনবো সঞ্চয়িতা, কিন্তু তুমি যে এখানে এসছো সেটার জন্য আমি ভীষণ ভীষণ গর্বিত তোমার জন্য। থ্যাংক ইউ দিদি। জয়িতা রায় ভট্টাচার্য। নমস্কার দিদি, আমি ভিআইপি রোড কৈখালি থেকে এসেছি। এই মুহূর্তে আমি হাউসওয়াইফ। প্রার্থিতা মুখার্জি। নমস্কার দিদি, আমি শখের বাজার থেকে এসেছি। আমি এমএ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। ক্লাস 7 থেকে আমাকে আমার পরিবারের মায়ের জায়গাটা কিছুভাবে পালন করতে হয়েছে এবং এইটাই আপনার সাথে আমি শেয়ার করতে চাই। ডেফিনেট। সবাইকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা। এইচকে দত্ত জুয়েলার্স প্রেজেন্টস দিদি মে বিজয়। এই রাউন্ডে যিনি হায়ার স্কোর হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার প্যান্ডেল। আমরা একটুখানি কথা বলি আগে অগ্নিমিতাদের সাথে। একদিকে চাইল্ড স্পেশালিস্ট, আরেক দিয়ে ক্যান্সার সার্ভাইভারদের নিয়ে কাজ করছেন। একটা নেশা, একটা পেশা, এটা কিভাবে সম্ভব হচ্ছে? আমি লাস্ট 3 বছর ধরে এই ক্যান্সার সার্ভাইভারদের একটা সংগঠনে তৈরি করেছি। প্রথমে আমাদের পেশেন্টদের বিভিন্ন রকম পারফর্মিং আর্টসের মাধ্যমে তাদের একটা মানসিক শক্তি দেওয়া হয় এবং তারপরে তারা বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় গিয়ে ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকেন। আমার সংগঠনটা হলো দিশা এবং আমাদের এই যে প্রজেক্টটা, এই যে কাজটা, সেটা কিন্তু অ্যাসোসিয়েশন অফ ব্রেস্ট সার্জনস অফ ইউকেতে অ্যাকসেপ্টেড হয়েছে এবং এবছর আমি ওটা গিয়ে ইউকেতে প্রেজেন্ট করেছি। কারণ পুরো পৃথিবীতে এটা একদমই পায়োনিয়ার যে ক্যান্সার সার্ভাইভাররা, আমি বলবো ক্যান্সার উইনার্স, ডোর টু ডোর গিয়ে নিজের ক্যান্সারের কথা বলছেন এবং মানুষকে বলছেন সচেতন হও আর্লি সাইন্স অফ ক্যান্সার থেকে। যদি ক্যান্সার হয়েও থাকে ভয় পেও না, লড়াই করে যাও। এটা কেন হঠাৎ মনে হলো যে এরকম একটা, তুমি তো অলরেডি ভীষণ বিজি তোমার প্রফেশন নিয়ে? অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড হচ্ছেন ক্যান্সার সার্জন, তো আমি 10 বছর অ্যাওয়ারনেস প্রোগ্রামটার সাথে যুক্ত ছিলাম। কিন্তু একটা পয়েন্টের পর আমি রিয়েলাইজ করি যে সেলিব্রিটিরা এসে যখন ওই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করছেন মানুষের কোনো হেল্প হচ্ছে না, কিন্তু ক্যান্সার সার্ভাইভাররা গিয়ে যখন নিজেদের কথা নিজেরা বলছেন সেটাতে কিন্তু মানুষ অনেক বেশি সচেতন হচ্ছেন যে হ্যাঁ আমার এই ক্যান্সারটা আমারও হতে পারে এবং আমি যদি আগে থেকে সচেতন হই আমি প্রিভেন্ট করতে পারি। যদি আমার হয়েও থাকে, যেহেতু উনি সুস্থ রয়েছেন তাহলে আমিও সুস্থ থাকতে পারবো। রাইট। তো আমরা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। কোথায় যাওয়া হয় এর জন্য? এমনিতে তো আইসিডিএস ওয়ার্কারদের মধ্যে গিয়ে প্রোগ্রাম করেছি, বিভিন্ন মিশনারিজ অফ চ্যারিটি ওখানে গিয়ে করেছি, গার্লস স্কুলে করেছি। আমরা বাংলাদেশের সাথে জয়েন্ট প্রোগ্রাম করেছি, ওদের সার্ভাইভাররা এসছেন, আমাদের সার্ভাইভাররা এসছেন। ব্রিটিশ বাংলা মিট হয়েছিল যেখানে ইউকে থেকে এসে এখানে এসএসকেএম হসপিটালে সেই মিটটা, সেখানে আমাদের পেশেন্টরা পারফর্ম করেছে। ক্যালকাটা ক্লাবে করেছে। তো বিভিন্ন জায়গায় আমরা কন্টিনিউয়াসলি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে যাচ্ছি যাতে মানুষ সচেতন হয় এবং আমাদের দিশার মটোই হচ্ছে যে আমরা যাতে গিয়ে সারা ভারতবর্ষে এই প্রজেক্টটাকে ছড়িয়ে দিতে পারি। কীরকম রেসপন্স পাও এই ব্যাপারটাতে? খুবই ভালো রেসপন্স পাই। তার কারণ হচ্ছে আমরা যেটা রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছি যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা একটা নাটকের মাধ্যমে সেটাকে পরিবেশন করা, যাতে একজন ক্যান্সার হয়েছে সে আরেকজনের সাথে কথা বলছে এবং বিভিন্ন তথ্য ক্যান্সারের মানুষের কাছে পৌঁছে যায়। তো কখন এরকম ধরনের কাজে কখনো কোনো অসুবিধায় পড়তে হয়? হ্যাঁ, অসুবিধায় পড়তে হয় যে সবার সময় ইনভলভমেন্ট পাওয়া যায় না। আবার অনেকে বাড়ির লোকেরা চানও না যে এটা ইনভলভড হোক, তাহলে ক্যান্সার নিয়ে আলোচনা হচ্ছে, কি দরকার, ওটার আর দরকার নেই। ভীষণ স্টিগমা মানুষের মনে। একজন মানুষের যদি বাইপাস অপারেশন হয় সে বুক ফুলিয়ে বলে আমি এত লাখ টাকা খরচা করে বাইপাস করেছি। ক্যান্সার হয়ে সুস্থ হয়ে কেউ এই প্রচারটা করে না যে আমি ক্যান্সার থেকে সুস্থ হয়ে গেছি। তাই জন্যই তো স্টিগমাটা কিছুতেই সোসাইটি থেকে যাচ্ছে না। একদমই তাই। এই কাজ, তার সাথে নিজের চেম্বার,
তো রাউন্ড দ্য ক্লক বিজি। পরিবারে কে কে আছেন? পরিবারে আমার হাজবেন্ড, মেয়ে আর শ্বশুর শাশুড়ি। মেয়ে কত বড়? মেয়ে ফার্স্ট ইয়ার মেডিকেল পড়ে। ও বাবা, অনেক বড় হয়ে গেছে, এখন আর মেয়েকে নিয়ে টেনশন না। থ্যাংক ইউ দিদি, খুব ভালো কাজের সাথে যুক্ত আছেন, এরকমভাবেই এগিয়ে যান মানুষকে সজাগ করার চেষ্টায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার আমরা খেলা শুরু করব। খেলাটা হচ্ছে ফুটবল। 4টে বল আছে, সেই বলটাকে কিক করে গোল পোস্টের মধ্যে ঢোকাতে হবে। এদিকে দিক বাদিক ডান দিক গেলে হবে না, ওই নেটটার মধ্যে ঢুকতে হবে। ইচ বল 5 পয়েন্টস, 20 পয়েন্ট স্কোর করার সুযোগ। অগ্নিমিতা দি, জীবনে তো এত কিছু করেছেন, কখনো ফুটবলে পা পড়েছে? না, লুডো ছাড়া কিছু খেলিনি। লুডো? আজকে এই দিদির আমার মনে মঞ্চে এক্সপিরিয়েন্সটা হোক। আসলে প্রথম বল কিক। এত আস্তে মারলে যাবে না, একটু জোরে মারতে হবে, পায়ে ফোর্স আনতে হবে। সেকেন্ড বল। থার্ড বল। লাভলি, 10 পয়েন্ট। এটা শেষ বল দিদি, এটাও করতে হবে। 15 পয়েন্ট। সঞ্চয়িতা, আজকে তুমি আমার দিদি নাম্বার 1-এর মঞ্চে এসছো, কেমন লাগছে বলো তো? খুব ভালো লাগছে। খুশি হয়েছে আসতে পেরে? হ্যাঁ, খুব খুশি হয়েছি। দেখো? হ্যাঁ দেখি, কিন্তু আমার ঘরে টিভি নেই। আচ্ছা, আমরা ভাড়া বাড়িতে থাকি। আচ্ছা, বুঝতেই পারছি জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত, প্রচুর লড়াইয়ের সম্মুখীন হয়েছে, প্রচুর কষ্ট গেছে নিজের ওপর দিয়ে, কিন্তু আজকে তুমি দাঁড়িয়ে আমার সামনে হেসে হেসে কথা বলছো, এটা শুনে আমি নিজে গর্ববোধ করছি। আমি 2012-তে আমার বাবাকে হারাই। আমি 2012-তে গ্র্যাজুয়েশনও কমপ্লিট করি, এমনকি আমার লাইফও কাটে খুব কষ্টেতে। কারণ আমি যখন 5-এ পড়ি তখন আমার বাবা দুটো পায়ের মালাই চাকি নষ্ট হয়ে যায়। আমার মা তখনই কাজে নামেন, লোকের বাড়িতে কাজ করেন উনি। অনেক কষ্ট করে আমাকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করিয়েছে। আমি এনসিসি করতাম, আমারও স্বপ্ন ছিল যে আমি পুলিশ হব, কিন্তু ওটা কদিন পরে গিয়ে আমার সব জীবন উলট পালট হয়ে যায়। আমার সাথে এনসি চলাকালীন তো একটা ছেলের সাথে আলাপ হয়। সেই ছেলে প্রথম মনে হতো কত ভালোবাসে, এরকম মনে অন্য কাউকে ভালোবাসবে না মনে হয়, কিন্তু যত দিন যায় আমার উপরে অত্যাচার বাড়ে। কোথায় থাকতো সেটাও বলতো না, এমনকি ওর কিসের কাজ করে তার মা বাবাও জানে না। এমনকি আমার ঘর থেকে এটিএম কার্ড নিয়ে গিয়ে আমার 25,000 টাকার মতন ক্যাশ তুলে নেয়, মানে আমার রোজগারের টাকা। কারণ আমি টিউশনই করতাম, কলেজে পড়তে পড়তে এমনকি কাজও করতাম। তো সেইগুলো জমিয়ে আমি একটা অ্যাকাউন্টে জমিয়েছিলাম। এমন যত দিন যায় আস্তে আস্তে মানে আমাকে ঘরবন্দি করতে চাইছিল। যখন দেখছি যে আমার জীবনে সব কিছু মানে বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমি আস্তে আস্তে ওই লাইফ থেকে সরা শুরু করি। পরে গিয়ে আমার অন্য কারোর সাথে আবার আলাপ হয়, সে বলতে গেলে আমার এখনকার বয়ফ্রেন্ড। তখন সে জানতে পারে, সন্দেহ করে আমাকে। হঠাৎ একদিন রাস্তার মধ্যে আমার ওপরে অ্যাসিড ছুঁড়ে মারে। আমি তখন তো মানে ছটপট করতে করতে মা যে কাজ করে তার বাড়িতে যাই। মাও খুব কান্নাকাটি করে, কারণ বাবা নেই। সেখানে কাজের বাড়ির লোকেরাই আমাকে নিয়ে হসপিটালে দৌড়ায়, বাড়ির কাছে আরজিকর হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওরা ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন দেওয়ার পরে 2 দিন পরে গিয়েই ওরা বলে দেয় আমি এক চোখে দেখতে পাবো না, আমি ডান চোখে দেখতে পাই না। কাউকেই কাছে পাইনি, তেমনি পেয়েছি বলতে গেলে মা আর আমার যে এখন বয়ফ্রেন্ড আছে সে, আর বাড়িওয়ালা যে থাকে, আর মায়ের কয়েকজন কাজের বাড়ির লোকেরা হেল্প করেছে। কোনো বন্ধু বান্ধবও তেমনি কাছে আসেনি, এখন কাজ করি বলে সবাই আসে আমার কাছে। যখন আয়নার সামনে যেতাম নিজের মুখ দেখলে নিজেরই খারাপ লাগতো, অনেকক্ষণ বসে বসে কাঁদতাম। এমনকি শুনতেও হয়েছে যে অন্ধ, দেখতে পাস না, ঠিক করে কাজ কর, এগুলোও শুনতে হয়েছে। অনেক মানে কষ্ট করে এই জায়গায় এসে দাঁড়িয়েছি আমি। এই ঘটনা কবে ঘটেছিল? আমার হয়েছিল 2014-তে, মহালয়ের আগের দিনকে। তো তার বিরুদ্ধে তো কোনো রকম অ্যাকশন নেওয়া হয়নি? এফআইআর করা হয়েছিল,
কিন্তু আমার মা বাড়িওয়ালা গেছিল এফআইআর কপি আনতে। 3 মাস ঘুরেছি, মানে ওই আমি মুখে ঘা অবস্থাতে কন্যা জড়িয়ে গেছি, তাও আজ নয় কাল। যাওয়ার পরে গিয়ে 3 মাস পর গিয়ে এফআইআর দিয়েছে, এমনকি ফটো টটো সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ কিছু করেনি এখনো অবধি। তাকে ধরেইনি? না, এখনো ধরেনি। মানে আমাদের সমাজ ব্যবস্থা এতটাই খারাপ, মানে এদের বিরুদ্ধে কিছুই করে না পুলিশ। কিন্তু তোমাদের তো হাল ছাড়লে হবে না। আমি হাল ছাড়িনি তো, আমি এখনো লড়াই করে যাচ্ছি। এখন তুমি কি করছো সঞ্চয়িতা? এখন আমি হিউম্যান রাইটস ল নেটওয়ার্কে কাজ করছি। আচ্ছা, আরও যারা অ্যাসিড ভিকটিমরা আছে তাদের পাশে দাঁড়াচ্ছি গিয়ে। সবাই আসতেও চায় না সমাজের কাছে, তাদের আমি বলি যে তারা যেন সমাজের কাছে আসে, আর এমনকি আমরা সরকার থেকে একটা কিছু অর্থ পাই, সেটা যাতে ওরা পায়, মানে কিভাবে পাবে সেই জিনিসগুলো বলে দিই তাদেরকে। তোমার মতন অনেক অনেক মানুষ আছে সঞ্চয়িতা, অনেক মেয়ে আছে। আমি তো যতদিন যায় দেখছি যে যাদের সাথে আলাপ হচ্ছে, অনেকে দু চোখে দেখতেই পায় না, অনেকের তো পেটে মানে খাইয়ে দিয়েছে তার হাজবেন্ডরা, যে ভেতরের পুরো নারী মানে পুড়ে গেছে, ভেতরের খাদ্য নিয়ে তারা খেতে পারে না, এমনকি বাচ্চাও নষ্ট হয়ে গেছে। তো তাদেরও কি তোমার মতনই সকলের অবস্থা, যে তাদের হাজবেন্ড বা বয়ফ্রেন্ড তাদেরকে কাউকে ধরা হয়নি? না। তারা শাস্তি পেয়েছে? না। তার মানে এটার কোনো ল নেই? না। তো তোমরা সবাই মিলিতভাবে কেন এটার জন্য একটা লড়ছো না? সবাই তো সামনে আসতে চায় না। আমি যেমন এখানেতে মানে তোমার সামনে এসে, এমনকি টিভি ক্যামেরা এত দর্শক দেখছে, কোটি কোটি মানুষ দেখছে, আমার বন্ধুরাও নয় দেখতে পাবে যে যারা এরকম অ্যাসিড ভিকটিম হয়েছে, তারাও মনে মনে যাতে জোর পায় যে বাইরে সমাজে বেরো, কারণ ওরা যদি না বেরোয় আমরা তো লড়তে পারবো না তাদের বিরুদ্ধে। আজকে সঙ্গে কি এসছেন? মা এসছে, আর হচ্ছে আমার বয়ফ্রেন্ড এসছে। মা তো মাই, মা তো আর এদিক থেকে ওদিক যাবে না, কোথাও ডান থেকে বাঁও যাবে না, সবসময় সামনে আগলে তোমাকে বসে থাকবেন। কিন্তু যেই মানুষটা তোমাকে ঠিকঠাক অবস্থায় দেখেছিল যখন তোমার মুখে অ্যাসিড মারা হয়নি, সেই মানুষটা তোমাকে মানুষ হিসেবে দেখে ভালোবেসেছিল। আজকে যখন তোমার এরকম ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে, তারপরেও যে মানুষটা তোমার পাশে আছে, সেই মানুষটার জন্য একটা জোরে হাততালি দেওয়া উচিত। নাম শুভ্র দে। শুভ্র, খুব ভালো ছিল তুমি। তুমি যে সঞ্চয়িতার পাশে আছো এতদিন ধরে, এরকম এই অবস্থার পরেও, ভীষণ ভালো তুমি। থ্যাংক ইউ। সঞ্চয়িতার পাশে থাকো সবসময়। হ্যাঁ, কারণ তোমাকে দরকার সঞ্চয়িতার, এবং সঞ্চয়িতার মারও তোমাকে দরকার। তুমি ওর পাশে থেকে ওকে উৎসাহ দাও যেন ওই লড়াইটা লড়ে যায়। আজকে তুমি নিজের ইচ্ছায়, নিজের প্রচেষ্টা দিদি নাম্বার ওয়ানে মঞ্চে দাঁড়িয়ে এতগুলো কথা বলেছো। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে তোমাকে বলতে হবে সবার সামনে যে আমি সঞ্চয়িতা যাদব আজকে এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি যে আমি এই সমাজ থেকে যত এরকম ক্রিমিনাল যারা আছে, যারা এরকম ধরনের কাজ করার পরেও সমাজে ঘুরে বেড়াচ্ছে, তাদের শাস্তি দিতে হবেই। বলো। আমি সঞ্চয়িতা যাদব, আমি এখানে দিদি নাম্বার ওয়ানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যারা যারা এরকম কাজ করছে, সমাজে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আমি শাস্তি দেবই। এই নিয়ে আমি লড়ছি এবং লড়ে যাব, অন্যদের হয়েও লড়বো আমি। এবং তার পাশে যদি কোনো মানুষের সাহায্য দরকার, সেখানে আমি আছি। থ্যাংক ইউ। আর তার পাশে শুভ্র আছে এবং তোমার মাও রয়েছে। সঞ্চয়িতা, ভালো থেকো, সবসময় আনন্দে থাকার চেষ্টা করো। আর যেই শপথটা আজ এখানে দাঁড়িয়ে নিয়েছো, সেটা কিন্তু কথায় নয়, করে দেখাতে হবে, এবং সমাজে সেটা তুলে ধরতে হবে যে সঞ্চয়িতা যাদব কিন্তু থেমে থাকার মানুষ নয়। সেটা তোমাকে করতে হবে এবং তুমি সেটা পারবে। একবার এসো আমার কাছে। All the best. থ্যাংক ইউ দিদি। সঞ্চিতা, রেডি তো খেলার জন্য? এসো। প্রথম বল, কিক। ওকে, 5 পয়েন্ট। চলো, সেকেন্ড বল। Lovely, 10 points. Very good. Third ball. Lovely, 15 points. Very nice.
এর সাথে কথা বলবো। নমস্কার দিদি। কতদিন সংসার করছে জয়িতা? আমার বিয়ে হয়েছে 8 বছর হয়ে গেছে, এই নভেম্বরে 9 বছর কমপ্লিট। ও এতদিন হয়ে গেছে? হ্যাঁ অনেক দিন হয়ে গেছে। তাহলে খুব কম বয়সে বিয়ে করেছো? হ্যাঁ একদম গ্র্যাজুয়েশনের পরপরই বিয়ে করে নিয়েছিলাম। কেন এত তারা কেন? আসলে আমার বাড়িতে আমি আর মা, আমার মা উইডো উনি। আমার ছোটবেলায় সব বাচ্চারা আমার বাবা মাকে নিয়ে ঘুরে বেড়ায়, তারা পিকনিকে যায়, বিভিন্ন জায়গায় ঘোরে, ছবি তোলে, কিন্তু আমার সেই সৌভাগ্যটা হয়নি। আমি যখন 2 বছর বয়স তখন আমার বাবার হার্টে একটা লিক ধরা পড়ে, এবং তখন তো ট্রিটমেন্ট অত অ্যাডভান্স ছিল না। অপারেশন করার পরেও মানে অনেকগুলো পরপর সেরিব্রাল অ্যাটাক হতে থাকে। তো এরকম করতে করতে আমি স্কুলের গন্ডিটাও পেরোলাম। তো ওই সময়টা মানে খুব ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে গেছি, কারণ বাবা একমাত্র ব্রেড আর্নার ছিল, আর আমার তখন পড়াশোনাটা মানে পড়াশোনাটা বন্ধ করে অন্য কিছু করব নাকি পড়াশোনাটা চালিয়ে যাব, মানে সেই সময়টা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি আর কি। আর আমি এক মেয়ে, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন বাবা মারা যান। যতই বাবা অসুস্থ হন, মাথার উপর একটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির ছাদ ব্যাপারটা সরে যায়, তো মা খুব মানে মানসিকভাবে ভেঙে পড়ে। ওই সময় আমি একটা চাকরিতে জয়েন করি, ওই একসঙ্গে গ্র্যাজুয়েশন করা, চাকরি, মাকে সামলানো, মানে ব্যাপারটা মানে খুব খুব মানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। তারপর মা বললো যে এবার বিয়ে করে নাও, এবার বিয়েটা করে নাও, মা তার একটু নিশ্চিন্ত হতে পারে। হ্যাঁ মা একটু নিশ্চিন্ত হতে পারবে, মানে জামাইয়ের মধ্যে যদি একটু ছেলেকে পাওয়া যায়, মাথার উপর একটা মানে কেউ আসবে গার্জিয়ান। তারপর বিয়ে করলাম, আর বিয়ের 9 মাসের মধ্যেই আবার বাইরে চলে গেলাম, আমার হাজবেন্ডের চাকরির সূত্রে বাইরে চলে যেতে হলো। সেই সময়টা মার ভীষণ খারাপ। কোথায় চলে গেলে? আমি USA তে চলে গেছিলাম। ও বাবা, মাকে ছেড়ে? হ্যাঁ মাকে ছেড়েই যেতে হয়েছে, কিছু করার নেই। মাই তখন মানে পেছন থেকে এসে বলেছে, না এখন তুমি অনেক দায়িত্ব করেছো, অনেক নিয়েছো, এখন তোমার এটা দায়িত্ব, এখন তুমি এটা নিজের লাইফটা একটু এনজয় করো, যাও। ওখানে আমি 3 বছর ছিলাম, তারপর আবার চলে আসি। আর ওই যখন দিদি ওখানে 3 বছর ছিলাম তখন দিদি নাম্বার 1 শুরু হয়েছিল। আর ওই প্রথম আমি গেছি, আমার হাজবেন্ড তো চাকরি করতো, আমার কিছু করার ছিল না, নতুন দেশ, মানে অ্যাকাস্টম হতে সময় লাগে, কিছুই জানতাম না। আমি ওই বসে বসে মানে নেটে বসে বসে দিদি নাম্বার 1 দেখে যেতাম। তখন থেকে মানে সব দিদিদের দেখতাম, আর তারা এত মানে তাদের লাইফ স্ট্রাগলের কথা বলতো বা নিজের বিভিন্ন মানে ইন্সপায়ার হতাম এত ওদের কথা শুনে। তখন থেকে ঠিক করেছি যেদিনই আমি ফিরবো আমি এখানে আসবো। ফাইনালি আমি আজকে আসতে পারলাম, সেজন্য ভীষণ ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ জয়িতা। থ্যাংক ইউ দিদি, খুব ভালো থেকো। আরেকটা কথা দিদি, আমার হাজবেন্ড এটা একটা কথা আমাকে, আমি এখানে আসবো বলে পাঠিয়েছে, বলতেই হবে তোমাকে, যে ও যখন ইঞ্জিনিয়ারিং পড়তো ওই সময় মানে তুমি হচ্ছে মানে ছেয়ে গেছো পুরো মানে আমাদের কলকাতা বাংলায় পুরো, মানে ওই সময় ওরকম কলেজ বাং করে বলে হচ্ছে বোরিং ক্লাসগুলো বাং করে তোমার মানে সব মুভিগুলো দেখতো। তো সেজন্য আজকে আসতে পারিনি বলে নিজেই খুব মনে মনে মিস করছে। কি নাম বলেন? সূর্য ভট্টাচার্য। সূর্য, থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য আমার অনেক অনেক গুড উইশেস, ভালো থেকো। থ্যাংক ইউ। আমি তোমাকে একটা হাগ করতে চাই। এসো। প্রথম বল, হ্যাঁ ভালো করে দেখে। নার্ভাস হলে হবে না, ভাবো যে আমি পারবো, আমি করব। সেকেন্ড বল হবে, চলো। গুড, 5-5। থার্ড বল। ভেরি গুড, 10 পয়েন্টস। লাস্ট বল। এমএ পড়ছো, আরো একটা ছোট্ট মেয়ে, বেবি, শুধু শাড়ি পরে দাঁড়িয়ে আছে বলে বড় লাগছে। শুরুতে তুমি বলেছিলে যে অনেক ছোট্টবেলায় মায়ের জায়গাটা তোমাকে নিতে হয়েছে সংসারে। কেন কেন প্রার্থিতা, সেরকম সিচুয়েশন কেন এলো? 2007-এ, তখন আমি ক্লাস 7-এ পড়ি, হঠাৎ এমন একটা ইনসিডেন্ট হয় যেটা মানে প্রায় অনেকটাই মানে আমার লাইফটা মানে 1 সেকেন্ডে অনেকটাই চেঞ্জ করে দেয়। 2007-এই 17 সেপ্টেম্বর আমার ভাই হয়। তো মনে আছে সেদিনকে ফিরে যখন শুনলাম ভাই হয়েছে, মানে আমার লাইফের একটা বিশাল একটা মুহূর্তটা। তো তারপরে 2 সপ্তাহের মধ্যে মানে 30 সেপ্টেম্বর সকালে আমরা ঘুমিয়েই আছি, হঠাৎ দাদুর গলার আওয়াজ, তখন 8টা কি 8:30 বাজে, যে এরকম আমার মায়ের নাম করে বলেছে যে পড়ে গেছে। আর আমরা কমপ্লেক্সে থাকি, তো কমপ্লেক্সেই ডক্টরসরা আছেন। তো 2-3 জন ডক্টর আঙ্কেল আন্টি ওখানেই এসে, মানে আমি ঘরে ঢুকেছি আর তার পরের মুহূর্তে এটা ডিক্লেয়ার হলো যে মা আর নেই।
মানে এরকম কিছু একটা হতেও পারে, মানে তার 1 সেকেন্ড আগেও জানতাম না। তখন মৃত্যু মানে মানুষ চলে যাচ্ছে আর কোনোদিনও আসবে না এটা বুঝতাম, কিন্তু মা ছাড়া জীবনটা কি করে চলে সেটা বুঝি। নিউবর্ন বেবি একদম 2 উইকস। তো আর ও মাকে চিনলই না, তো ওর জন্য তখন মনে হয়েছিল যে ভেঙে পড়লে হবে না। ওইটুকু বয়সেই মানে ওই ম্যাচুরিটিটা আনতে হয়েছিল খুব কষ্ট করে, মানে ছিল না। মার তাহলে কি হার্ট অ্যাটাক হলো? সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। বসে বসে এরকম হয়ে যায়? একদম বসে, মানে মা আসাজ কোনো, মানে মায়ের জাস্ট মাইগ্রেন ছিল, মানে পেন হতো। মা যদি টিচার ছিল, টিউশনি স্কুলের প্রেশার থেকে, বাট ওই ইনসিডেন্টটা একদম অ্যাব্রাপ্ট। মানে তার আগের সেকেন্ডেও মানে ভাইকে ফিট করছে, মানে কথা বলছে, মানে আমার সেটা বলেছে আর কি, যে একদম হাসছে, গল্প করছে, খুব জোবিয়াল ছিল মা। তো ওইটা 1 সেকেন্ডের ব্যাপারটা মানে ওটা সাংঘাতিক একটা, মানে আমি মনে আছে ওই দিন জাস্ট মানে একটাই কথা বলছিলাম যে মানে তুমি চলে যাচ্ছ ঠিক আছে, কিন্তু তোমার অ্যাবসেন্সে মানে আমাকে যে থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে জীবনে, তোমার ড্রিমসগুলোকে অ্যাটলিস্ট ফুলফিল করতে হবে, সেই শক্তিটা আমায় দিও। 15 দিনের ভাইকে নিয়ে তুমি মানুষ করলে পুরো? ঠাকুমার বয়স হয়েছে, ঠাকুমার পক্ষে একা করা পারে? হ্যাঁ, কখনোই সম্ভব না। তো ডেফিনেটলি, আর আমি ভাইকে বড় হতে দেখি চোখের সামনে, মানে ওকে স্নান করানো থেকে, তারপরে ওর খাওয়া দাওয়া যখন দেখতাম খাওয়ানো হচ্ছে, তারপরে একটা বেবির বড় হওয়ার যে স্টেজেসগুলো থাকে, তো সেই স্টেজেসগুলো পুরো আমার চোখের সামনে দেখা, এবং আমি কন্ট্রিবিউটও করেছি, মানে পুরোটা না পারলেও তখন ক্লাস 7-এ আমার পক্ষে যতটা সম্ভব ছিল আমি চেষ্টা করেছি কন্ট্রিবিউট করার। তখন তুমি ভাই? আমি, ভাই, বাবা, ঠাকুমা, দাদুর এই 1 বছর হলো দাদুও চলে গেলেন। তো দাদুরও চলে যাওয়াটা মানে যার জন্য খুব কষ্ট পেয়েছি, খুব ভেঙে পড়েছিলাম আর কি। ঠাকুমা আছেন? ঠাকুমা আছেন। ভাই এসছে আজকে? ভাই এসছে। কই, বড় হয়ে গেছে? এখন ক্লাস 5-এ পড়ে। কোন স্কুলে পড়ো? এমপেবেলা ফাউন্ডেশন হাইয়ার সেকেন্ডারি স্কুল। কি নাম? পৃথ্বীশ মুখার্জি। বাহ, প্রার্থিতা পৃথ্বী। দিদি, আমি একটা জিনিস শেয়ার করতে চাই। আমি মানে আইসিএসসি, আইএসসি সবই গ্র্যাজুয়েশন করে দিয়েছি লেডি বোরবন কলেজ থেকে, এখন এমএ করছি। তো আমি লাস্ট ইয়ার কলেজ থেকে একটা গোল্ড মেডেল পাই বেস্ট অলরাউন্ডারের। তো সেটা আমি মাকেই ডেডিকেট করছি। অলরাউন্ডারই তো, ক্লাস 7 থেকে অলরাউন্ডার, এখন পেয়েছো অ্যাওয়ার্ড। পড়াশোনা করছো, ভাইকে মানুষ করছো, সংসার সামলাচ্ছ, ঠাকুমা বাবাকে সামলাচ্ছ, আর কি চাই? ভেরি গুড প্রার্থিতা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। খেলার জন্য প্রস্তুত? ভীষণ নার্ভাস। এসো। সঞ্চয়িতা কিন্তু 20 পয়েন্ট স্কোর করে নিয়েছে, চেষ্টা করতে হবে 20 হওয়ার। ওকে, দেখো ফার্স্ট বল, চলো। বাহ, গায়ে তো জড়ি নেই। সেকেন্ড বল, গুড। থার্ড বল, ভালো করে দেখে নাও। এত হড়বড় করছো কেন? ভালো করে দেখেই করো, ঠিক করে করো। যাক, হয়েছে, গিফটটা পাবে। প্রার্থিতার একটা বল গোল পোস্টে ঢুকিয়ে 5 পয়েন্ট। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সঞ্চয়িতা 20 পয়েন্ট। সেকেন্ড পজিশনে আছে দুজন, জয়িতা এবং অগ্নিমিতাদি, দুজনেই 15 পয়েন্ট। থার্ড পজিশনে আছে প্রার্থিতা 5 পয়েন্ট। গিফট কি কি আছে বলি? আছে বেতের চেয়ারের সেট, বেতের রকিং চেয়ার, বেতের সেন্টার টেবিল, মাল্টিপারপাস ক্যাবিনেট এবং পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল। সঞ্চয়িতার পছন্দ মাল্টিপারপাস ক্যাবিনেট, অগ্নিমিতাদির পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল, জয়িতার পছন্দ বেতের রকিং চেয়ার, প্রার্থিতার পছন্দ বেতের চেয়ারের সেট। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে সঞ্চয়িতা, রয়েছে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার প্যান্ডেল। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে 10 কেজি চাল সকলের জন্য। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, তারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো বহু বনের ধুলি মাখা
আজকে আবার বসন্ত নিয়ে হাজির লগ্নজিতা। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যালাড কাটার। আমায় প্রশ্ন করে নীল শুকতারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কি ভুল গেয়েছি? একটা শব্দ গানে ভুল গেয়েছে। প্রশ্ন করে নীল শুকতারা, আর কতকাল বলো প্রার্থিতা। ধ্রুবতারা। 5 পয়েন্টস। সঙ্গে স্যালাড কাটার। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে স্যান্ডউইচ গ্রিল। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত পাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তার। এই গানটায় প্রেমে কি হওয়ার কথা বলা হয়েছে? চেয়েছি তোমায় বলো জয়িতা। বন্য হওয়ার কথা বলা হয়েছে। 5 পয়েন্টস। সঙ্গে স্যান্ডউইচ গ্রিল। হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত পাড়ায়। এবার 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকার। तुम पास आए यूं ना 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 ना, तुमने न जाने क्या सपने दिखाए। अब तो मेरा दिल जागे ना सोता है, क्या करूँ हाय कुछ कुछ होता है, क्या करूँ খুব সোজা প্রশ্ন, কোন শব্দটা বললাম না? तुम पास आए यूं ना 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 ना, বলো প্রার্থিতা। মুস্কুরায়। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকার। तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपने दिखाए। ফোর্থ কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে কফি মেকার উইথ কফি মাগ। বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর না। গান অনুযায়ী কারা কারা বলছে? কুল মিলেছে, আমি তো আর বলো জয়িতা। মেঘ, সাগর, রাত। 5 পয়েন্টস। সঙ্গে কফি মেকার উইথ কফি মাগ। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর না। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। কোন শব্দটা
রিপিট হয়েছে, দুবার পর পর বলা হয়েছে। হৃদয় জুড়ে আমার বলো জয়িতা। অন্তরে অন্তরে। একদম তাই। 5 পয়েন্ট জানে বিমানের তরফ থেকে হেয়ার ড্রায়ার। হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছে। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে জয়িতা। 15 পয়েন্ট পাচ্ছে কুচিনার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। কুচিনা নিয়ে এলো ভারতবর্ষে প্রথমবার অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি এজিং টেকনোলজি যুক্ত ওয়াটার পিউরিফায়ার, যা জলকে আরো বিশুদ্ধ করে এবং এনার্জি বাড়ায়। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এই রাউন্ডে আমাদের মধ্যে আছেন একজন স্পেশাল গেস্ট, রাজশ্রী। সকলের কানে একটা হেডফোন থাকবে, হ্যাঁ? তোমাদেরকে লিপ রিড করতে হবে যে রাজশ্রী কি শব্দগুলো পড়ছে। প্রথমে অগ্নিমিতা। কি গান? গানটা কি? মিউজিক মিউজিক খালি মিউজিক ধাম ধাম আওয়াজ। গি নি পিক। বুঝতে পারছি না। গি গি নি পিক। নেক্সট নেক্সট। পিপ রে পিপ রে পিপড়ে। ভাল্লুক ভাল্লুক। প্রতিবেশী প্রতিবেশী। নেড়া পোড়া নেড়া পোড়া নেড়া নেড়া কালা নেড়া পোড়া জ্বালা পোড়া। নেড়া নেড়া নে নে নেড়া নেড়া পোড়া ছানা পোড়া। নেড়া নেড়া পোড়া নেড়া পোড়া কালা পোকা। গিনি পিক গিনি পিক। টাইম আপ। তিনটে সঠিক বলেছো, 6 পয়েন্ট। দুটো পারোনি, একটা হচ্ছে গিনি পিক আর একটা হচ্ছে নেড়া পোড়া। জ্বালা পোড়া কত কিছু বলো। পেঁয়াজ কলি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি। চাটনি চাটনি চাটনি। চচ্চড়ি চচ্চড়ি। চচ্চড়ি। নেক্সট। খিল 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 খিল। তেল তেল। খিল খিল খ খিল 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 খ খিল খিল। রকি তেল। নেক্সট নেক্সট। বোঝা পড়া বোঝা পড়া বোঝা পড়া। 3 নম্বর। চাটনি 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 চাটনি। খিল 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 খিল। চকলেট। দুটো পেরেছো সঞ্চয়িতা, 4 পয়েন্টস। যেটা পারোনি সেটা দেখো কোনগুলো। চাটনি চচ্চড়ি খিলখিল। জয়িতা স্টার্ট। দারুচিনি দারুচিনি। ঝাল সুজি। দারুচিনি দারুচিনি বলতে থাকো। ঝাল সুজি। দারুচিনি দারু দারুচিনি। সুজি। কম্বল কম্বল। আগা গোড়া আগা গোড়া আগা আগা। এলোকেশি 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 বলতে থাকো। ঝুড়ি ভাজা ভাজা। ঝুড়ি ঝুড়ি। রুই ভাজা। ঝুড়ি ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা। আগা গোড়া আগা গোড়া। এলোকেশি। তিনটে পেরেছো, 6 পয়েন্ট। এলোকেশি পারোনি। আরেকটা যেটা প্রথম শব্দ ছিল সেটা হচ্ছে দারুচিনি। আজকে যিনি দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ফার্স্ট ব্রেকফাস্টের সেট এবং এইচ দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার নেকলেস। রাজশ্রী কি করছো? কি চলছে?
আমার এখন অন্দরমহল এখানেই জিয়ে শুরু হয়েছে একটা নতুন সিরিয়াল, সেটা এখন চলছে। আরো একটা দুটো কাজ চলছে আর কি। তবে সত্যি কথা বলছি, এখানে এসে একটা ছোটবেলায় ফিরে যাওয়া যায়। এই যে খেলাধুলো, এগুলো আমি ছোটবেলায় ভীষণ দোষী ছিলাম, সেইগুলো এখানে এসে না আবার ফিরে পাই। তুমি যখন এসেছিলে লাস্ট টাইম তখন বলেছিলে ওখানে দাঁড়িয়ে যে স্বপ্নের রাজকুমারীর অপেক্ষায় আছো। পাইনি গো এখনো। বুঝছো না, চোখে চশমা পরে আছো। কি করবো বলো, চশমা না ফেভিকুইক দিয়ে আটকে গেছে একেবারে, খুলছে না। তাহলে এখন অপেক্ষায় তো আছি। আমার মনে হয় সারা জীবন আমার এই অপেক্ষাটা থাকবে। না না না, কখনো না, নিশ্চয়ই কেউ আসবে। পরের দিন আমি শুনতে পাই তোমার কাছে এসে। যদি পাই আমি কার্ড নিয়ে আসবো। বয়ফ্রেন্ড আছে? বাবা তো খুব হাসছে। বাবা জানে না বাবা কি বলবে আবার। বিকিনি সুরসুরি রোজ গেরে রোজ ঘোষ রোজ গেরে কাঠবিড়ালি আলু পোস্ত বিকিনি তিনটে পেরেছো, 6 পয়েন্টস। দুটো পারোনি, একটা বিকিনি আর একটা হচ্ছে রোজ গেরে। রাজু সিদ্দিকে জোরে হাততালি। থ্যাংক ইউ সো মাচ। প্রচুর কষ্ট দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ রাজু। থ্যাংক ইউ। ফার্স্ট পজিশনে আছে তিনজন, অগ্নিমিতা দি, জয়িতা, প্রার্থিতা। তিনজনে 6 পয়েন্টস। জয়িতার পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। প্রার্থিতার পছন্দ মশলা, তেল, সস সবকিছু। অগ্নিমিতাদির পছন্দ বিভিন্ন রকমের জুস, কোল্ড ড্রিঙ্কস, চিপস, কুকিজ সবকিছু। সেকেন্ড পজিশনে আছে সঞ্চয়িতা, 4 পয়েন্ট। সঞ্চয়িতা, তোমার জন্য রয়েছে বিভিন্ন রকমের নন ভেজের আইটেম। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ভ্যাকিউম ক্লিনার। চুলের ছাঁটে পাত্র পেলে জামের সঙ্গে জুড়ে দিলে রান্নাঘরে প্রয়োজনীয় এমন পাত্র চিনে নিও। কিসের কথা বলা হচ্ছে? সঞ্চয়টাকে বাদ দিয়ে বাকি তিনটে। এবার বলো অগ্নিমিতা দি। বাটি। বোঝাও। বাটি হচ্ছে ওই ছাঁট, চুলের ছাঁট। আর রান্নাঘরে প্রয়োজনীয় এমন পাত্র চিনে নাও। আমরা একটা কথাই বলি, জামবাটি। জামবাটি, হ্যাঁ। সঙ্গে ভ্যাকিউম ক্লিনার। যাচ্ছি সেকেন্ড প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। পাশাপাশি ক্লু, সোনায় মোড়া মাছের নাম, সাজানো থাক অ্যাকুয়ারিয়াম। উপর নিচ, বেজায় গরম তেষ্টা পেলে, ঠান্ডা পানীয় কিনে খেলে। দুটো শব্দ বলতে হবে, একটা পাশাপাশি শব্দ, একটা উপর নিচের শব্দ। এবার বলো প্রার্থিতা। পাশাপাশি গোল্ডফিশ আর ওপর নিচে কোল্ড ড্রিঙ্ক। রাইট আনসার, 20 পয়েন্ট। সঙ্গে জি বাংলার প্রাপ্তির তরফ থেকে শাড়ি। থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে রুটি মেকার এবং ক্যাসারোলের সেট। সম্পর্কের প্রশ্ন, তোমার বাবা, তার পিস্তত ভাই, তার একমাত্র বৌদি তোমার কে?
সঞ্চয়িতা আমি এখনো বলিনি বলতে। এবার বলো জয়িতা। আমার মা। বোঝাও। আমার বাবা, তার ভাই, পিস্তত ভাই হলো, তার একমাত্র বৌদি মানে হচ্ছে আমার মা, মানে আমার বাবার ওয়াইফ। 20 পয়েন্ট, সঙ্গে রুটি মেকার ক্যাসারোলের সেট। যাচ্ছে 4 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে এনকরের তরফ থেকে 4.1 অডিও স্পিকার। প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছি, সেখান থেকে একটা শব্দ বেরোবে, তারপর একটা ক্লুটা কি আছে? 2 ভাইয়ের বিয়ে হলো, 2 বউয়ের সম্পর্ক বলো, এখান থেকে একটা শব্দ বেরোবে, আর লাস্ট একটা অক্ষর আছে। 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার জয়িতাকে বাদ দিয়ে বাকি 3 জন। এবার বলো অগ্নিমিতা দি। পরিযায়ী। বোঝাও। পরি ছবি, 2 বউয়ের সম্পর্কে যা আর ই। 20 পয়েন্ট, সঙ্গে এনকরের তরফ থেকে 4.1 অডিও স্পিকার। যাচ্ছে শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার কুলার। শেষ প্রশ্ন 30 পয়েন্টস পাবে সঠিক উত্তর দিলে, ভুল করলে কিন্তু -20 পয়েন্টস। এই মুহূর্তে দিদি নাম্বার 1 হবার লড়াই আছে জয়িতা, প্রার্থিতা এবং অগ্নিমিতা দি। অগ্নিমিতা দি স্কোর হচ্ছে 61, জয়িতা স্কোর 56, প্রার্থিতা স্কোর 41। 30 পয়েন্টসের আনসার। ছবিটা ক্লু, ওয়ার্ডটা কি বলতে হবে, ছবিটা দেখে বুঝতে হবে শব্দটা কি। একটা ঘ দেওয়া রয়েছে। যে প্রথম সুযোগে উত্তর দেবে সে আজকের উইনার। এবার বলো জয়িতা। ঠাকুর ঘর। জয়িতা বলছে ঠাকুর ঘর, যদি সঠিক হয় তাহলে 30 পয়েন্টস জয়িতার। প্রথম থেকে দেখা শুরু করেছিল ইউএসএ তে বসে, সেই তবে থেকে ইচ্ছে ছিল দিদি নাম্বার 1 করেই যাচ্ছি হচ্ছে না, মানে ওই বলে না একটা ভাগ্য একটা ব্যাপার, মানে ওই সময়টা আমার আসেনি, এতদিন পর আসলো আর এসেছে এবং তুমি দিদি নাম্বার 1 হয়ে গেলে। ভেরি গুড। এবার জ্যাকপট রাউন্ড এর তৈরি হও, খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেরকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ছটফট, ছিটে ফোটা, ছোটখাটো, ছিট কাপড়, ছোটাছুটি। ছোড়াছুড়ি, ছিটে ফোটা, ছটফট। আমি ভুল করে ফেলেছি, বুঝতে পারছো? যদি বাদ দিয়ে দিয়েছে, থার্ডটা দুম করে বেরিয়ে গেছেন। আমি বলেছিলাম ছটফট, ছিটে ফোটা, ছোটখাটো, ছিট কাপড়, ছোটাছুটি। ছিট কাপড় আর ছোটখাটোটা বোধহয় আমি ভুলে গেছি। তো উত্তরটা হতো ছোটাছুটি, ছিট কাপড়, ছোটখাটো, ছিটে ফোটা, ছটফট। সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। এটা তোমার মেমেন্টো সঞ্চয়িতা। উইনারের ট্রফি আজকে পাচ্ছে জয়িতা, নাম্বার 1 এর ব্যাচ। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার নেকলেস। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ফাস্ট ব্রেকফাস্টের সেট আছে, ইলেকট্রিক কেটল, হ্যান্ড ব্লেন্ডার এবং স্যান্ডউইচ গ্রিল। আজকের মতন এই পর্যন্তই। আপনারাও সবাই ভালো থাকুন, সবাইকে নমস্কার।